সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় তারুণ্যের বাংলাদেশ, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কথা সাহিত্যিক, ডক্টর নাজনীন আহমেদ, গবেষক, বিআইডিএস, এবং আশরাফ আবির, তরুণ উদ্যোক্তা ও পরিচালক, বেসিস। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারবেন। এজন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান প্রধান শিরোনামগুলো। বাংলাদেশে অপরাধীরা মনে করে অপরাধ করে পার পাওয়া যায়, মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের। বক্তব্য ঠিক নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। একসঙ্গে কাজ করবে দুদেশ। যারা সরকার উৎখাতে ব্যর্থ হয়েছে তারাই মানুষ হত্যার ষড়যন্ত্র চালাচ্ছে বললেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দম্পতি হত্যার সুষ্ঠু বিচার দাবি। অধ্যাপক রেজাউল হত্যার বিচার দাবিতে আজও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। মহাসড়ক অবরোধ, বিক্ষোভ। অধ্যাপক শফিউল হত্যার প্রধান আসামির আদালতে আত্মসমর্পণ। নারায়ণগঞ্জের 7 খুন মামলার বিচার নিয়ে সন্তুষ্ট নন স্বজনরা। নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ না করায় ক্ষোভ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা আইনজীবীদের। এবং কয়েকদিনের নৌ ধর্মঘটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে তেল সরবরাহ ব্যাহত, বেড়েছে লোডশেডিং। 2-1 দিনের মধ্যে স্বাভাবিক হবার আশ্বাস প্রতিমন্ত্রীর। আমরা চলে আসবো আমাদের আলোচনায়। আমরা জানি যে সম্প্রতি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে মানব উন্নয়ন প্রতিবেদন, সেটার তথ্য অনুযায়ী বাংলাদেশ তরুণদের দেশ। বাংলাদেশের 49% মানুষের বয়স 24 বছর বা তার নিচে। এটি অত্যন্ত লক্ষণীয় একটি বিষয়। এবং বাংলাদেশের কর্মক্ষম মানুষের সংখ্যা 10,56,00,000, অর্থাৎ 66%, যাদের বয়স 15 থেকে 64 বছর বয়স। এবং 60 বছর বা তার বেশি বয়সের মানুষের সংখ্যা মাত্র 7%। অর্থাৎ বাংলাদেশ কিন্তু একটি অপার সম্ভাবনার জায়গা। কিন্তু এই সম্ভাবনা কিন্তু বেশি দিন থাকবে না। এটি আর 3 দশক হয়তো এটি থাকবে, কারণ তারপর ধীরে ধীরে বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকবে, যেটি 2050-এ গিয়ে দাঁড়াবে প্রায় 22% মানুষ 60-এর উপরে চলে যাবে। তরুণদের সংখ্যা কমতে থাকবে। তা এখন এই সম্ভাবনাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে তো বিশাল একটা ব্যাপার ঘটবে। আর যদি কাজে লাগাতে না পারি, যদি বেকারত্বের হার বাড়তে থাকে, তখন আবার এটা বোঝা হয়ে দাঁড়াবে। তা আপনি কি বলেন স্যার, আমরা এটা কাজে লাগাতে পারি? তারুণ্যের বাংলাদেশ, এটা বোঝাই যাচ্ছে। আজকের প্যানেলে আমাকে বাদ দিলে 3 জনই তরুণ। আমি মোর্শেদুল আপনাকে তরুণদের দলে রাখবো, যদিও আপনার চুলে কিছু পাক ধরেছে। আমার খুব ভালো লাগছে যে তরুণদের সঙ্গে বসে আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি। আমি সেই 7% একজন। আমি যখন চারদিকে তাকাই, আমি খুব আশাবাদী মানুষ, এটা আগেই বলে নেই। আমি খুব আশার চিত্র দেখতে পাই। তরুণরাই কিন্তু পৃথিবীকে জাগায়। জাপানে কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছে। একজন জাপানি অধ্যাপকের একটা ইমেইল আমার কাছে পৌঁছেছে, খুব হৃদয় বিদারক ইমেইল। তিনি বলছেন সেখানে মানুষকে উদ্ধার করার জন্য কোনো তরুণকে দেখা যায়নি। বয়স্করা এগিয়ে গেছেন, তরুণরা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। অর্থাৎ জাপান হচ্ছে বৃদ্ধদের দেশ। এখন একটা বৃদ্ধাশ্রম বলা যায়, কারণ তাদের জনসংখ্যার যে পরিমাণ বৃদ্ধ, তাদেরকে দেখাশোনা করতে গিয়ে অনেকের চাকরি হচ্ছে না বা অনেকের বেতন কমে যাচ্ছে ইত্যাদি। এবং বার্ধক্যের বিরুদ্ধে একটা প্রবল অসন্তোষ জাপানে আছে। কিন্তু এই তরুণরা যে উদ্ধার কাজে যাচ্ছে না, এটা একটা বাণী ছড়িয়ে দিচ্ছে আমাদের কাছে যে তরুণরা আসলেই পরার্থপরতায় বিশ্বাস করছে না। এখন এক ধরনের স্বার্থপরতায় বা স্বার্থপরতার আবর্তে তারা চলে গেছে। বাংলাদেশ সেই দেশ এখনো নয়। কিন্তু আপনি যেভাবে বললেন যে তারুণ্যের বাংলাদেশ, সেরকম একটা দেশে পরিণত হতে পারে যদি আমরা সেরকম ভূমিটা প্রস্তুত না করি, যেখানে তরুণদের জয়যাত্রা আমরা সুনির্দিষ্ট করতে পারি। অনেকগুলি বিষয় আমরা এখানে
উল্লেখ করতে পারি। আমি নিশ্চিত আলোচনায় আমি তাদের কথাই শুনতে বেশি উৎসাহী, নাজনীন আর আশরাফের কথা, যে আমরা কি করে এই তরুণদের অভিযাত্রাটাকে সামনে নিয়ে যেতে পারি। আমাদের তো শুধু ক্রিকেট দেখলে চলবে না, বা আমাদের 14 বছরের কম বয়সী মেয়েরা ভারতকে হারিয়ে দিয়েছে ফুটবলে, এটা দেখলেই চলবে না। আমাদের দেখতে হবে সম্পূর্ণ সামাজিক চিত্রটি। এই যে তরুণদের আমরা দেখতে পাচ্ছি চারদিকে, তাদের কতজন মানসম্পন্ন শিক্ষা পাচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। আমাকে একজন উদ্যোক্তা বলেছেন, তিনি একটা বড় তৈরি পোশাক কারখানার মালিক, যে তিনি চেষ্টা করলেও সেখানে বাংলাদেশি ব্যবস্থাপক নিতে পারছেন না, কারণ তাদের সে দক্ষতা নেই, ভাষা দক্ষতা, যোগাযোগ দক্ষতা অথবা বিষয়ভিত্তিক দক্ষতাটা নেই, যেটি একজন শ্রীলঙ্কার অথবা ভারতের ব্যবস্থাপকের আছে। আপনি কি জানেন এই যে আমাদের 15 থেকে 16 বিলিয়ন ডলার মাথার ঘাম পায়ে ফেলে আমাদের প্রবাসী শ্রমিক, যারা বেশিরভাগই তরুণ, 90% তরুণ, তারা আমাদের দেশে পাঠাচ্ছেন। 4 বিলিয়ন ডলারের মতো কিন্তু আমাদের দেশ থেকে চলে যাচ্ছে এই সো কল্ড সুপার ম্যানেজার্সদের হাত ধরে। কেন আমরা ওই শূন্যস্থানটা পূরণ করতে পারি? এটি আমাদের জন্য অত্যন্ত বেদনার বিষয় যে 50 জন বাংলাদেশি শ্রমিক মিলে যে টাকা উপার্জন করছে, একজন ব্যবস্থাপক সেই টাকাটা শ্রীলঙ্কা অথবা ভারতে নিয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ আমরা সেই মানসম্পন্ন শিক্ষা দিতে পারছি না, এক। দ্বিতীয় হচ্ছে, সমাজে যখন আমরা কর্মহীনতার প্রাবল্য দেখতে পাই, তখন মাদকের বা মাদকাসক্তির প্রাবল্য দেখতে পাই, পাশাপাশি সহিংসতা দেখতে পাই। রাজনৈতিক দলগুলি তাদের আত্মা কিনে ফেলতে পারে। এই যে একসময় আমাদের দেশে বাসে আগুন দেয়া হতো বা মানুষকে পুড়িয়ে মারা হতো, তরুণরাই করেছে। কিন্তু সেই তরুণ যাদের নিয়ে আমরা গর্ব করি, কারণ তাদের সামনে কোনো ভবিষ্যৎ নেই। তারা যে কটা টাকা পাচ্ছে, রাজনৈতিক দল তাদের কিনে ফেলছে, সেই জন্য তারা বাধ্য হয়ে গেছে। উগ্রপন্থার যে বিস্তার হচ্ছে, আজকে আপনি শুরু করার আগে যে শিরোনাম শুনলাম সংবাদের, প্রত্যেকটা শিরোনামই কিন্তু দুঃখজনক। একটিও আশার আলো আমরা শুনতে পাইনি। নারায়ণগঞ্জের 7 খুনের মামলায় বলুন, অথবা যে শফিউল নামে যে অধ্যাপক মারা গেলেন, অথবা রেজাউল নামে যে অধ্যাপক মারা গেলেন, কারা মেরেছে? তরুণরাই মেরেছে। কেন মেরেছে? কারণ তারা উগ্রবাদে দীক্ষা পেয়েছে। কেন পেয়েছে? যদি আমরা ইতিহাসটা যদি ভালো করে দেখি, সেই কর্মহীনতা, সেই সংস্কৃতির অভাব, সেই শিক্ষার মানসম্পন্ন শিক্ষার অভাব, এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে। আমি সেই প্রতিবেদনটা দেখেছি, যার বোধহয় শিরোনাম ছিল তারুণ্যের জয়যাত্রা বা এই ধরনের কিছু। জয়যাত্রা অবশ্যই আমরা চাইব, কিন্তু শুধু যে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়াচ্ছেন অথবা ভারতের আইপিএল কাঁপিয়ে আমাদের মুস্তাফিজ বল করছেন, সেটাই তো নয়। দেশের ভিতরে আমরা কি করছি? আমাদের মেয়েরা কি নিরাপদ? পরিবারগুলি কি নিরাপদ? আমাদের কি মত প্রকাশের স্বাধীনতা আছে? আমাদের যে তরুণরা যুদ্ধ করছে দারিদ্র্যের বিরুদ্ধে, অশিক্ষার বিরুদ্ধে, তাদের সমর্থন কি রাষ্ট্র দিচ্ছে? অথবা মানুষের মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করছে, রাষ্ট্র কি তাদের সহানুভূতি জানাচ্ছে? বা আমাদের যে গ্রামের মানুষ, যারা কৃষক, যারা পরিশ্রম করছেন, তাদের অধিকারের জন্য যারা লড়ছে, বা বেকার নার্সদের জন্য যারা লড়ছে, তাদেরকে কি আমরা সসম্মানে সমাজে প্রতিষ্ঠা করছি? বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ স্যার। ডক্টর নাজনীন আহমেদ, আপনার কাছে আসবেন। স্যার যে কথা বলছিলেন তার সূত্র ধরে, এবং একটি কথা আপনাকে মনে করিয়ে দিই যে বাংলাদেশে একটি গবেষণায় বলা হয়েছে, যেটি বাংলাদেশের প্রতিষ্ঠানই করেছে, যে আপনার গত 2 বছরে মাত্র 6 লাখ লোকের কর্মসংস্থান হয়েছে, কিন্তু বছরে অন্তত 13 লাখ লোকের কর্মসংস্থান হওয়া প্রয়োজন। এটি নিয়ে যদি আপনি একটু বলেন, প্লাস মানে আমরা যেটা স্যারও বললেন যে স্কিলড ম্যান পাওয়ার আমরা তৈরি করতে পারছি না সেইভাবে। আমরা যে জায়গাটায় কথা বলছি যে তারুণ্যকে কাজে লাগিয়ে আমরা প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করব, এবং এই প্রবৃদ্ধিটা তখন এমনভাবে কাজে লাগাবো দীর্ঘমেয়াদে, যে যখন এই তরুণদের মধ্য থেকে যে বৃদ্ধদের সংখ্যা বেড়ে যাবে, যাতে সেটা আমাদের জন্য বোঝা হয়ে না দাঁড়ায়। সেখানে যেন সিস্টেমটা থাকে যে বৃদ্ধদেরকে আমরা সম্মানের সাথে আমরা তাদের ভারটা বহন করতে পারে এই সমাজ বা এই দেশ। তাহলে তরুণদেরকে দিয়ে এখন আমাদের প্রবৃদ্ধিটাকে অনেক দূর এগিয়ে নিতে হবে। এর মানে হচ্ছে তরুণদেরকে কাজে লাগাতে হবে, আর কাজে লাগানোর মানে হচ্ছে তার
কর্মসংস্থান। এখন একটু অবাক হতে হয় আমাদের স্ট্যাটিস্টিক্স দেখলে যে বাংলাদেশ, যদি আমি বাংলাদেশের লেবার ফোর্স স্ট্যাটিস্টিক্স যেটা সর্বশেষ 2013 সনের, দেখবেন যে ওখানে কিন্তু আমাদের বেকারত্বের হার মাত্র 4%। তাই যদি হতো তাহলে 13 লক্ষ যে নতুন শ্রমশক্তি যোগ হচ্ছে তার 6 লক্ষের শ্রমের বা কর্মসংস্থান হওয়ার পর এই বেকারত্বের হারের সাথে কিন্তু এটা মেলে না। এবং সেখানে অতীতের স্ট্যাটিস্টিক্স শ্রম শক্তির জরিপ যেটা, সেখানে আমরা দেখেছি ছদ্ম বেকারত্বের হার বেশি ছিল। তখন আমরা একটা এক্সপ্লেনেশন দিতাম যে আচ্ছা ঠিক আছে, এটা বেকারত্বের হার কম, কিন্তু অনেক মানুষই যতখানি তার কাজ করার কথা, সে যতদিন কাজ করার কথা তার থেকে সে কম কাজ করে, বা একই জায়গায় বেশি লোক আছে এই জন্য ছদ্ম বেকারত্বের হার বেশি, ওটা দিয়ে একটু এক্সপ্লেন করতাম। 2013 জরিপে দেখা যাচ্ছে ছদ্ম বেকারের হারও কম। তার মানে কি? স্ট্যাটিস্টিক্স বলছে সবার কর্মসংস্থান হচ্ছে, আবার গবেষণাগুলো যখন আমরা করছি সেই গবেষণাগুলোতে বিভিন্ন আমরা যখন উপাত্তগুলো নিচ্ছি, নিয়ে সেটাকে এক্সট্রাপোলেট করছি, তখন আমরা দেখছি যে এটার সাথে সেটার মিল হয় না। ইভেন ইউএনডিপির রিপোর্টে যে আনএমপ্লয়মেন্টের যে স্ট্যাটিস্টিক্স বলা হয়েছে, আর আমি তার সাথে যদি লেবার ফোর্স সার্ভের এই আনএমপ্লয়মেন্টের স্ট্যাটিস্টিক্স মিলে, সেই দুটো কিন্তু মিলছে না। এখানে আমার কাছে মনে হয় যে আমাদের আসলে মানে স্ট্যাটিস্টিক্সের একটা জায়গায় আমাদের সৎ হতে হবে, আমরা যদি তরুণদের শুধু না সাধারণ মানুষের জন্য কাজের সুযোগ সৃষ্টি করতে চাই। দ্বিতীয় হচ্ছে মানসম্মত শিক্ষা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে এডুকেশনটা দেয়া হচ্ছে, এই যে আমরা বলছি যে একদিকে আমি ম্যানেজার পাচ্ছি না আমার গার্মেন্ট সেক্টরের ফ্যাক্টরি চালানোর জন্য, অথচ আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটি সহ অন্য ইউনিভার্সিটিগুলো দেখেন, গত 10 বছরে সবচেয়ে যে বেশি গ্র্যাজুয়েট তৈরি করেছে সেটা হচ্ছে এইচআর, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। সেই ম্যানেজার আমরা তৈরি করেছি সবচেয়ে বেশি। তাহলে আমরা কি ম্যানেজার তৈরি করলাম যেটা দিয়ে আমার এই ফ্যাক্টরিগুলোর আমি চাহিদা পূরণ করতে পারছি না, এবং আমি $4 বিলিয়ন মতো আমি আবার এদের বেতন দিয়ে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছি। আমার একটা শুধু ম্যানেজার না, আপনি গার্মেন্টসে যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ার দেখেন, কালার যারা নিয়ন্ত্রণ করেন, টেকনোলজি যারা দেখেন, মেশিনারিজ যারা দেখেন, সেখানের বেশিরভাগই কিন্তু অন্য দেশের লোকজন কাজ করছে। তার মানে আমি তরুণদেরকে কাজে লাগানোর কথা যখন বলছি, আমি দেখি যে উদ্যোক্তারা বলেন আমরা মানসম্মত লোক পাই না, তরুণরা বলে আমি চাকরি পাই না। মিসম্যাচ একটা আছে, এবং অবভিয়াসলি সেই মিসম্যাচটা হচ্ছে আমার এডুকেশন সিস্টেম এবং স্কিল যেটা আমি গড়ে তুলছি, আর সেটা আমার বাজারে যে চাহিদা, আমার শিল্প এবং সেবা খাতে যে চাহিদা, আমি যে স্কিল তৈরি করছি সেটা সেখানে সেইটাকে চাহিদা পূরণ করতে পারছে না। চাহিদা এবং যোগানের মধ্যে একটা মিসম্যাচ আছে। এখন আমাদের জন্য ভীষণভাবে দরকার হচ্ছে এই স্কিল গ্যাপটাকে মিটিগেট করে আনা, এবং সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমার আগামী এই যে 30 বছর বলছি আমি তারুণ্য থাকবে, এই সময়ে যে ধরনের ইন্ডাস্ট্রিগুলো আসতে পারে, যতটা গ্রোথ হতে পারে, সেটার একটা প্রজেকশন করা, এবং ওই প্রজেকশন অনুযায়ী আমি আমার এডুকেশনে কি ধরনের স্কিল গড়ে তুলবো সেটার একটা ম্যাচিং করা। তাই যদি আমরা করতে পারি, তাহলে অ্যাটলিস্ট যে $4 বিলিয়ন বিদেশিরা নিয়ে যাচ্ছে সেখানে তো আমার তরুণের চাকরি হবে। আমি যদি আমার ইন্ডাস্ট্রির এক্সপানশন হয় সেখানে আমার তরুণের চাকরি হবে। তো আমার কাছে ভীষণভাবে মনে হয় যখন আমরা তরুণদের কাজে লাগানোর কথা চিন্তা করছি, সেখানে এডুকেশন সিস্টেম, এডুকেশনাল কোয়ালিটি এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা সেবা খাতের যে প্রবৃদ্ধি, এই দুটোর একটা ম্যাচ এখন হওয়া দরকার। সেই ক্ষেত্রে তখন আপনি যে প্রশ্নটা করেছেন যে 13 মিলিয়ন যে আমাদের তৈরি শ্রমের যে সুযোগ তৈরি হওয়ার কথা, সেখানে মাত্র আমরা তার চেয়ে অর্ধেক শ্রমের সুযোগ তৈরি করছি, তখন এই মিসম্যাচটা অনেকখানি কমে আসবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে মেয়েদের, আমি একটু বলতেই হয় যে মেয়েদের যে কর্মসংস্থান, যেখানে আমরা বলি যে একটা মেয়ের যখন এম্পাওয়ারমেন্ট হয়, সেটার এম্পাওয়ারমেন্টের সবচেয়ে বড় উৎসটা হচ্ছে তার অর্থনৈতিক ক্ষমতায়ন। এবং সেই ক্ষেত্রে এটার জন্য শুধু কিন্তু কর্মসংস্থান করলে হবে না, মেয়েটার এই কর্মসংস্থানের সুযোগটা যাতে সে নিতে পারে তার অনেকগুলো সাপোর্টিং দরকার। যেমন আমরা আমাদের এডুকেশনে, ফিমেল এডুকেশনে কিন্তু আমরা বৃত্তি দিচ্ছি, তার ফলে কি হচ্ছে, মেয়েদের আসার হার বেড়েছে। কিন্তু আপনি যদি একটু উচ্চ শিক্ষায় যান, প্রাথমিক শিক্ষায় কিন্তু 50-50, মেয়ে 50-50 ছেলে মেয়ে, কিন্তু উচ্চ শিক্ষায় গেলে দেখবেন এটা অলমোস্ট 30-70 হয়ে যায়। ওইখানে এমন নয় যে ওই মেয়েটার যোগ্যতা নাই উচ্চ শিক্ষায় যাবার, মূল কারণটা হচ্ছে সাপোর্টিং যে সার্ভিসগুলো সেটা নাই। যেমন স্কুল হয়তো, প্রাইমারি স্কুল হয়তো গ্রামের মধ্যেই আছে, কলেজও হয়তো কাছাকাছি জায়গায় আছে, কিন্তু যখনই তার একটা ইউনিভার্সিটি কলেজ দরকার হয় সেটা কিন্তু দূরে। এখন ওই মেয়ের জন্য আইদার নিরাপদ যদি যানবাহন না থাকে অথবা যদি হোস্টেলের ব্যবস্থা না থাকে, তাহলে অনেক পরিবারই কিন্তু ওই মেয়েটাকে ওই উচ্চশিক্ষায় দেবে না। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে তরুণ সমাজকে আমরা যখন বলছি কর্মসংস্থান কম, সেখানেও যদি আপনি দেখেন যে মেয়েদের অবস্থান, তাহলে দেখবেন যে আমাদের যে কর্মক্ষম নারী আছে তার মাত্র 33% হচ্ছে তারা লেবার ফোর্সের অংশ।
বাকিরা কেন যেটা পুরুষদের ক্ষেত্রে 81%। ওই কর্মক্ষম বয়সীদের মধ্যে মাত্র 33% আমার মেয়েরা হচ্ছে আমরা লেবার ফোর্সের অংশ বলছি। তার মানে একটা বড় অংশ কিন্তু লেবার ফোর্সের অংশ হিসেবে বিবেচনা করছি না, এবং সেটা না আসার একটা বড় কারণ কিন্তু রয়ে যাচ্ছে এই সাপোর্ট সার্ভিসগুলো। এমনকি অনেক মেয়ে যখন তার বিয়ে হয়ে যায়, সন্তান হয়, তখন কিন্তু যদি ডে কেয়ার সাপোর্ট না থাকে তার, কারণ এখন ওই সব নিউক্লিয়ার পরিবার, এখানে যে ওই বাবা মা এসে দেখবে সেটার সুযোগ অনেকেরই থাকে না, এবং তার ফলে হয়তো যে মেয়েটার মোবিলিটিও কমে, সে যে এক জেলা থেকে আরেক জায়গায় যে কাজ করবে সেই মোবিলিটি থাকে না। আমরা যেমন এখন বলছি স্বাস্থ্য সেবার জন্য গ্রামাঞ্চলে আমরা বলছি যে মহিলা ডাক্তার ভীষণভাবে দরকার, কারণ আমরা হসপিটাল করে রেখেছি, অনেক অবকাঠামো হয়েছে স্বাস্থ্য খাতে, কিন্তু হসপিটালে অনেক মেয়েরা গ্রামের যায় না, কেন? লেডি ডাক্তার নেই। এখন আবার বলবে যে মেয়েটা শহর থেকে গিয়ে গ্রামে থাকবে, সে বলছে যে আমার নিরাপত্তা নাই, আমার ওখানে যে আমি একলা থাকবো, আমার সেই বাসস্থানটা নাই, আমি নিরাপদে থাকতে পারছি না, একটা মেয়ে একলা ডাক্তার থাকবে, এটা তাহলে এই যে মিসম্যাচ গুলা, এই গ্যাপ গুলা যদি আমরা ফুলফিল করতে পারি, তাহলে এক্সিস্টিং কাঠামোতেও কিন্তু আমার অনেক কর্মসংস্থান হতে পারে, এবং সেইটা দিয়ে যখন প্রবৃদ্ধি হবে সেটা আমার জন্য অনেক নতুন কর্মসংস্থান তৈরি করবে। আমার মনে হয় যে এই গ্যাপ গুলো আইডেন্টিফাই করে এবং 30 বছরের জন্য একটা ইয়ুথকে কিভাবে কাজে লাগাবো, এইটার একটা কর্ম পরিকল্পনা করে আমাদের আগানো উচিত। ধন্যবাদ। আশরাফ আবির, আপনার কাছে আসবো। বলা হয়ে থাকে যে আমাদের কর্মসংস্থানে বৈচিত্র্য নেই, মানে আমাদের পেশা দেখা যায় যে ঠিক কতগুলো নির্দিষ্ট পেশার বাইরে আর কোনো পেশা গড়ে উঠছে না আর কি। সেই ক্ষেত্রে কিন্তু আইটি সেক্টর একটা বিরাট চেঞ্জ আনতে পারে। তরুণরা সেদিকে যদি আকৃষ্ট হন, তাদের সৃজনশীলতা এবং মেধা সবকিছুই প্রয়োগ করে, তো এই সেক্টরটা কতটা সম্ভাবনাময় আপনার কি মনে হয়? বাংলাদেশ আসলে যেই জায়গায় পৌঁছাতে চায় আগামী 5 বছর বা 10 বছরে, আমার মনে হয় এখন একটা রেভুলেশন শুরু হয়েছে, সেটা হচ্ছে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ আমরা গড়তে চাই। এবং স্যার যেটা কথা বললেন, নাজিন আপা যেটা কথা বললেন, হ্যাঁ, আমাদের যে শিক্ষার মান, আমাদের যে বিদেশে একটা বড় তরুণ অংশ বিদেশে চলে যাচ্ছে, আমরা যে $4 বিলিয়ন আমরা খরচ করছি, এই যে সব কিছুর একটা কিন্তু পরিবর্তন শুরু হয়েছে, এবং সেটা কিন্তু আসলে প্রযুক্তি দিয়েই সম্ভব হচ্ছে। আপনি যদি ইদানিং কালের বিগত 4-5 বছরের যদি আপনি আমাদের ট্রেন্ডগুলো দেখেন, ফলো করেন, বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যদি দেখেন, তাহলে দেখবেন যে কিছু কিছু শব্দ আমরা প্রতিনিয়ত পরিচিত হচ্ছি। যেমন ধরেন আমাদের একটা স্টার্ট আপ কালচার শুরু হয়েছে, নতুন উদ্যোক্তা একটা কালচার শুরু হয়েছে, তারপর হচ্ছে ইনোভেশন করছে, প্রযুক্তিতে নানান রকমের ইনোভেশন আসছে। যেই পেশাগুলোর কথা আমরা আগে কখনো কল্পনা করতে পারিনি, সেই পেশাগুলো কিন্তু আমরা এখন দেখছি। আগে দেখতাম যে যেগুলো বিদেশে হতো সেগুলো এখন বাংলাদেশে হচ্ছে। এই সব কিছু কিন্তু সম্ভব হয়েছে যে প্রযুক্তি নিয়ে আমরা আমাদের এই তরুণ প্রজন্ম, এই 49% যে আমাদের 24 বছরের নিচে যে তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্ম কিন্তু ভাবছে বলেই কিন্তু আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। আমি একটা সাধারণ উদাহরণ দিই। এই কিছুদিন আগেই আমাদের সাভারে, এই ঢাকার কাছেই সাভারে একটা সাভার বাজারে আমার এক বন্ধু, সে সম্প্রতি কিছুদিন ধরে, অনেকদিন ধরে সে ব্যবসা করছে। এই যে ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা হয়, একটা সময় ছিল না 5-10 বছর আগে ডিজিটাল 1 ঘন্টায় ছবি ডেলিভারি দেওয়া হয়, তার এরকম একটা ছোট্ট দোকান ছিল। তো সে 8 বছর আগে সে ব্যবসাটা শুরু করেছে। সে তার বন্ধুর বাসায় গিয়েছে, সেই বন্ধুর বাসায় গিয়ে দেখলো যে বন্ধু ওয়েবসাইটে বসে বসে কি জানি কাজ করে, নিজেই বাসায় বসে বসে কাজ করে। তো বন্ধুকে জিজ্ঞেস করলো জিনিসটা কি, তো বললো যেটা হচ্ছে freelancer.com, কেউ যদি একা একা কাজ করতে চায় তাহলে তুমি দেশে বসেই বিদেশের কাজকর্মগুলো করতে পারো। তো বন্ধু তাকে বিষয়টা বুঝায় বললো, বোঝানোর পর সে বললো যে হ্যাঁ, আমিও তো তাহলে তো এই যে ফটো এডিটিং করতে পারি, এটা তো আছে, এটা কি বিদেশে সম্ভব? তো বললো যে হ্যাঁ সম্ভব। তো বন্ধু তাকে বুঝাই দিল এবং সে আস্তে আস্তে সেটা শুরু করলো, এবং এক পর্যায়ে সে একটা আমেরিকান ক্লায়েন্ট পেলো, তারপর একটা জার্মান ক্লায়েন্ট পেলো। তো আমি কিছুদিন আগে আমার সৌভাগ্য হয়েছিল তার অফিসে যাওয়ার, সেখানে প্রায় 30-40 জনের একটা টিম কাজ করছে। সে একা শুরু করেছিল, 30-40 জনের একটা টিম কাজ করছে, এবং তারা সারা বাংলাদেশে ফ্রিল্যান্সার এবং ওডেস্ক, গ্লোবালি যেই সাইটগুলো যেগুলো বিদেশিরা কাজকর্ম দেয়, সেই ফ্রিল্যান্সার এবং ওডেস্কে তারা হচ্ছে নাম্বার 1 বাংলাদেশ থেকে। এবং সাভারের মতো একটা বাজারে তার 40 জনের একটা টিম কাজ করে, এবং সে একা শুরু করেছিল। তার মানে দেখেন আপনি, 40 জনের একটা মানুষের কিন্তু কর্মসংস্থান হয়েছে, এবং 40টা ফ্যামিলি কিন্তু নির্ভর তার উপর, তাই না? এবং তার ব্যবসা কিন্তু প্রতিদিন প্রসার হচ্ছে, এবং তার নিজের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হচ্ছে, এবং এই মার্কেটের কোনো এবং এই মার্কেট কিন্তু ধরেন আমি যারা পরিসীমা নাই, হ্যাঁ, এবং এটা কিন্তু $1 বিলিয়ন মার্কেট। তো এখন আমাদের একটা আরো কিছু উদাহরণ দিতে পারি। ধরেন বাংলাদেশে কিছুদিন ধরে দেখবেন যে অনলাইনে কেনাবেচা হচ্ছে, এই কালচারটা তো ছিল না। তা আমরা কেনাবেচা মানেই মনে করতাম যে আমরা মার্কেটে যাব, জিনিস ধরে দেখবো, কিন্তু এই কালচারটা কিন্তু শুরু হয়েছে। যেই নারী কখনো চিন্তাই করতে পারে না তাকে কিন্তু ব্যবসা হতে পারে, সে ফেসবুকে কিন্তু একটা পেজ খুলে সে ব্যবসা শুরু করে দিয়েছে। এখন ধরেন
ই কমার্স তো ধরেন ই কমার্স শুনলেই মনে হয় একটা টেকনোলজির বিষয়, একটা টেকনোলজি জ্ঞান থাকতে হবে, কিন্তু যারা সফল ই কমার্স উদ্যোক্তা তাদেরকে কেন্দ্র কিন্তু আবার আরেক ধরনের নতুন ধরনের পেশা তৈরি হয়েছে। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন ডেলিভারি সার্ভিস শুরু হয়েছে। ডেলিভারি একটা বড় প্রবলেম ছিল, ই কমার্সে আমি একটা জিনিস অর্ডার করলাম, সেটা সময়মতো ডেলিভারি হবে কিনা। এখন প্রযুক্তি ভিত্তিক আবার ডেলিভারি সার্ভিস শুরু হয়েছে, সেখানে ধরেন হাজার হাজার ছেলেমেয়েদের কর্মসংস্থান হচ্ছে। তার মানে কিন্তু যখন প্রযুক্তি ভিত্তিক কোন একটা উদ্যোগ সফল হয়, তাকে ঘিরে কিন্তু আরো নানান রকমের কর্মসংস্থানের সৃষ্টি হয়। বলে আসলে যে ডেলিভারি দিচ্ছে না, ট্র্যাকিং সিস্টেম তৈরি হয়েছে, এবং ট্র্যাকিং সিস্টেম তৈরি হয়েছে যে আমার বাসায় কখন এসে পৌঁছবে আপনি ট্র্যাক করতে পারবেন এটা কোথায় আছে, ধানমন্ডিতে আছে কিনা, ওখানে কিন্তু কর্মসংস্থান হচ্ছে। তারপরে যে অনলাইন ক্যাশ পেমেন্ট, যেটা বিকাশ বা নানান রকমের, এই যে ধরেন এখন আমাদের আরেকটা কালচার যেগুলো নাই, এর মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এখনো ধরেন যে আমি বলবো আমার ব্যক্তিগতভাবে, যেহেতু আমি নিজে একটি প্রযুক্তি ভিত্তিক কোম্পানি চালাই, তো আমাদেরকে আমরা যে ইউনিভার্সিটি থেকে আমাদের যে ছেলেপেলেগুলো আসে তাদেরকে আমাদের আবার এক্সট্রা আবার প্রশিক্ষণ দিতে হয়। সেই প্রশিক্ষণ দেওয়ার পর তারা আমাদের এই ইন্ডাস্ট্রিতে কাজ করার উপযোগী হয়। হ্যাঁ, আমরা বেসিস থেকে আমরা এটা নিয়ে কাজ করছি, আমরা চেষ্টা করছি যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মানুষ যাতে তৈরি করা যায়, এবং সেটা নিয়ে সরকারও কাজ করছে। এর পরিবর্তন একদিনে হবে না, কিন্তু পরিবর্তন কিন্তু শুরু হয়েছে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমাদের যে কারিগরি শিক্ষা ব্যবস্থা, আপনি দেখবেন যেই দেশে আসলে তরুণের সংখ্যা বেশি, সেই দেশে কিন্তু কারিগরি শিক্ষার দিকে বেশি মনোযোগ দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং আপনি যদি সিঙ্গাপুরের কথা বলেন, আপনি যদি চায়নার কথা বলেন, তারা আসলে কিন্তু যতখানি না মাস্টার্স ডিগ্রি, অনার্স বা পিএইচডি এদের দিকে মনোযোগ না দিয়ে, তারা আসলে মনোযোগ দিয়েছে যে স্কিলড ফোর্স তৈরি করার ব্যাপারে, এবং সেটা ওই মার্কেটকে ডিমান্ড কেন লাগছে, এবং সে দেখেছে আগামী 20 বছর পর্যন্ত কোন মার্কেটটা ডিমান্ড থাকবে। তো আমাদেরও কিন্তু এখন সময় হয়েছে যে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর, এবং সেখানে আমাদের কারিগরি শিক্ষা ব্যবস্থাকে অনেক মনোযোগ দিতে হবে। আধুনিক শিক্ষা যে কারিকুলামগুলো আছে সেগুলোকে নিয়ে আসতে হবে, প্রযুক্তি ভিত্তিক যেসব কারিকুলাম আছে সেগুলোকে ইন্ট্রোডিউস করতে হবে, এবং সেটা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক হলে হবে না, আমাদের সারা দেশব্যাপী, যে আমাদের লক্ষ লক্ষ তরুণ, এরা তো আসলে সারা দেশব্যাপী এই উদ্যোগগুলো ছড়িয়ে দিতে হবে। এবং সেখানে একটা বড় ভূমিকা রাখবে সরকারি এবং বেসরকারি যারা প্রযুক্তি ভিত্তিক উদ্যোক্তা হচ্ছেন, তাদেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে। আর তরুণদের একটা বড় সমস্যা, যেটা তরুণরা উদ্যোগ নিতে গেলেই, শুধু তরুণ না, আমরা অনেক প্রতিষ্ঠিত কোম্পানিও যারা প্রযুক্তি ভিত্তিক উদ্যোক্তা হতে চায় বা হচ্ছেন, তাদের একটা বড় সমস্যা হচ্ছে বিনিয়োগ। এই বিনিয়োগের দিকেও মনোযোগ দিতে হবে, এবং বিনিয়োগের শর্তগুলো অনেক শিথিল করতে হবে, খুব সহজেই যাতে বিনিয়োগ পাওয়া যায়। তাহলে কিন্তু 10টা উদ্যোগ যদি গ্রহণ করে, দুটো হয়তো ফেল করবে, এই দুটোকে যেইটা ফেল করবে তাকে ইনভেস্টমেন্ট হিসেবে ধরে নিতে হবে। বাকি এর মধ্যে যদি একটাও সফল হয়, তাহলে কিন্তু পুরো দেশের চিত্র বদলে যেতে পারে। আপনি চিন্তা করে দেখুন, আজকে যদি আমাদের বাংলাদেশে একটা গুগলের মতো একটা প্রতিষ্ঠান থাকতো, তাহলে আমি কিন্তু বাংলাদেশের পুরো চেহারাটাই বদলে দিতে পারতাম। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকে যেই টাকা রিজার্ভ আছে, ধরে নিচ্ছি 23 বিলিয়ন 24 বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে, 29 বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে। কিছুদিন আগে ফেসবুক একটা মোবাইল অ্যাপ্লিকেশন কিনেছে, মানে অ্যাকুয়ার করেছে 21 বিলিয়ন ডলার দিয়ে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, একটা মোবাইল অ্যাপ্লিকেশন কিন্তু একটা দেশের চেহারা বদলে দিতে পারে। এখন সেই ইনোভেশন কিন্তু আমাদের বাংলাদেশে সম্ভব। তাহলে আমাদেরকে সেই ইনোভেশনের দিকে মনোযোগ দিতে হবে, এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে, এবং বুদ্ধিভিত্তিক মেধাভিত্তিক চর্চায় যাতে তরুণরা নিয়োজিত হয়, সেই জাতীয় কাজগুলো আমাদেরকে করতে হবে। ধরুন, নানান রকমের প্রতিযোগিতামূলক আয়োজন করতে হবে, এবং সেই প্রতিযোগিতাটা শেষ না, তারপর থেকে আবার তাদেরকে মেন্টরিং করতে হবে, নার্চার করতে হবে, এবং তাদের প্রোডাক্ট ইনোভেশনে নিয়ে আসতে হবে। এবং এই ক্ষেত্রে একটা জিনিস, আমাদের দেশে না, ওই যে সবাই আমরা এই এখন ওই GPA 5 এর পেছনে যেভাবে দৌড়াই, তাতে একটা গ্রুপ যারা হয়তো ওই মানে প্রাতিষ্ঠানিক যে তথাকথিত বাংলা ইংরেজি এই শিক্ষায় হয়তো সবাই যে ভালো হবে এমন কোনো কথা নেই, যারা ভালো না, ক্লাস 5 পর্যন্ত পৌঁছে গেছে। হ্যাঁ, এখন ওরা ওইটাতে ভালো না হলে সেই তরুণগুলা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, কারণ সে দেখছে সব GPA 5 এর ঝুলি, সে হয়তো GPA 2 পেয়েছে। আমার কথা হচ্ছে, ওই তরুণদের একটা অংশের হয়তো ওনার যে সেক্টর, সেই অ্যাপ্লিকেশনের জ্ঞান হয়তো GPA 5 এর থেকে অনেক বেশি। তাদেরকে কি করে, কারণ আমরা কিন্তু ইভেন কারিগরি শিক্ষার এন্ট্রিতে গেলেও বলে যে তোমার এত লাগবে অত লাগবে, ওরকম একটা গ্রুপকে, এমনকি তার যদি এডুকেশন কিছু নাও থাকে, তাকে সেইখানে প্রতিযোগিতার ভিত্তিতে হতে পারে, কোনো পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে হতে পারে, ওই গ্রুপটাকে কি করে এই ধরনের শিক্ষায় আনা যায়, প্র্যাকটিক্যাল শিক্ষায়, আমার মনে হয় সেটা খুব কাজে লাগবে। স্যার, ওই ইউএনডিপির রিপোর্টই কিন্তু একটা আছে যে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার হার খুব ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় এবং কলেজে ভর্তি হওয়ার যে যোগ্য বা বয়সের দিক থেকে যোগ্য, তাদের মাত্র 1/4 পড়াশোনা করতে পারছে, এবং কারিগরি শিক্ষার দিকে অনেকের আগ্রহ থাকে না, এই বিষয়গুলো আছে। তো এটা তো কারিগরি শিক্ষা যদি অনেক বেশি করে চালু করা যায়, তাহলে এই সমস্যাটার অনেকটা সমাধান করা যায়। আপনি দিকটা নিয়ে বলেন।
নাজনীন এবং আশরাফ দুজনে একটা কথা বলেছে যে আমাদের শুধু শিক্ষার গুণ মানে বিস্তার বাড়ালেই চলবে না, মানটা তো বাড়াতে হবে। এখন জিপিএ 5 পাওয়ার জন্য যে প্রতিযোগিতা বাংলাদেশে শুরু হয়েছে, একটা অসম্ভব অসুস্থ প্রতিযোগিতা, এটিকে গত কয়েক বছর ধরে ক্লাস 8 এবং ক্লাস 5 পর্যন্ত উন্নত নাকি অবনত করা হয়েছে বুঝতে পারছি না। অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত আমাদের কোচিং বাণিজ্য প্রসারিত হয়ে গেছে। আমাদের শিক্ষার বড় শত্রু হচ্ছে মুখস্থ বিদ্যা, অর্থাৎ কোচিং বাণিজ্য এবং ওই প্রশ্ন ব্যাংক ইত্যাদি। আমরা মানসম্পন্ন গুণসম্পন্ন শিক্ষা দিতে পারছি না এবং সেই তরুণদের তৈরি করতে পারছি না যারা নিজের মতো করে ভাবতে পারবে, চিন্তা করতে পারবে, উদ্ভাবনী ক্ষমতা যাদের আছে। এবং আশরাফ যে যুবকের কথা বলল সে তো একটা উদ্ভাবনী চিন্তা করেছে। আমি একটা ঘটনা বলি, আমার এক ছাত্র এবং তার স্ত্রী দুজনেই একই বিভাগের, তারা চাকরি না পেয়ে অসম্ভব হতাশ, বাড়ি কিন্তু রাজশাহীতে। আমি একদিন তাদের বললাম তোমাদের রাজশাহী তো রেশম শিল্প খুব উন্নত, বলছে স্যার আমাদেরই তো রেশম বাগান ছিল। আমি নেপাল গিয়েছিলাম, নেপালের একজন ডিজাইনার আমাকে বলছেন বাংলাদেশে সিল্ক যদি আমি ক্রমাগত পেতাম তাহলে আমি এমন ড্রেস তৈরি করতে পারতাম যেটা আমেরিকাতে বিক্রি করা সম্ভব। আমি দুজনের সংযোগ ঘটিয়ে দিয়েছিলাম। এখন ওদের যে রেশম বা রেশমি বস্তু যেটা দিচ্ছে, নেপালি ডিজাইনার দুজনে মিলে একটা জয়েন্ট ভেঞ্চার করেছে। নিউ ইয়র্কের 5th অ্যাভিনিউতে একটা ইভিনিং গাউন $4000 বিক্রি হচ্ছে। ওদের সঙ্গে প্রায় 80 জন ছেলে মেয়ে কাজ করছে। অর্থাৎ যারা একেবারে হতাশ হয়ে গিয়েছিল তারা এখন 80 জনের কর্মসংস্থান দিচ্ছে এবং দেশের বৈদেশিক মুদ্রা আমদানি করছে। কেন করছে? কারণ তার উদ্ভাবনী ক্ষমতার সামনাসামনি হয়েছে। এখন সংযোগটা দিতে পারে তো সমাজ, রাষ্ট্র দিতে পারে, রাষ্ট্রেরই তো কাজ সেটা। আমাদের যে এক্সপোর্ট কি একটা আছে না, এক্সপোর্ট ইম্পোর্ট নাকি প্রমোশন ব্যুরো, আচ্ছা ইপিবি বলা হয়, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার, ওর কাজটাকে আমি জানি না, কিন্তু আমি ওদেরকে খাটো করছি না, তারা নিশ্চয়ই খুব উদ্দেশ্য মহৎ। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে আমাদের 3টা ক্ষেত্রে কাজ করতে হবে। এক তো হচ্ছে 30 বছরের জানালাটা কাজে লাগাতে হবে। 30 বছরের একটা জানালা ধরে নিয়ে উইন্ডো অফ অপরচুনিটি আমাদের সেভাবে অগ্রসর হতে হবে এবং এই 30 বছরের দেশটাকে কোথায় নিতে পারে একটা মহা পরিকল্পনা থাকতে হবে। সেখানে প্রত্যেককে অংশগ্রহণ করতে হবে। সেখানে যারা অ্যাক্টর্স থাকবেন, সরকার থেকে নিয়ে সাধারণ শিক্ষক সবাই থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে শিক্ষার বিস্তার করলে শুধু হবে না, শিক্ষা মানসম্পন্ন করতে হবে। আপনি যে কথাটা বলেন নাজমিন, যে আমাদের মেয়েদের যে কাজে নিরাপদ চাকরি তারা পায় না, একটা পরিসংখ্যান দেই, বিশ্বের সবচেয়ে বেশি অনিরাপদ চাকরি করেন আমাদের মেয়েরা, 90%। ভালনারেবল এমপ্লয়মেন্ট। এল সালভাদোর নামে একটা ছোট দেশ দক্ষিণ আমেরিকাতে, তাদের হচ্ছে মাত্র 30%। ওরা পারলে আমরা কেন পারবো না? এটি সমাজের বিষয়, এটা রাষ্ট্রের সুরক্ষা দেওয়ার বিষয়। যদি আমরা এগুলি নিরাপদ করতে পারি, যদি শিক্ষাটা আমাদের মানসম্পন্ন হয়। আর তৃতীয় সবচেয়ে বড় জিনিস রাজনৈতিক সদিচ্ছা। আমি হস্তক্ষেপ করব না, আমি তরুণদের ধ্বংস করব না, ছাত্র রাজনীতির নামে আমি তাদেরকে বিপদগামী করব না। সরকার যদি হস্তক্ষেপ না করে, সরকার যদি দূরে থাকে, তরুণদেরকে ছেড়ে দেয় শিক্ষকদের হাতে, শিক্ষকদের মানসম্পন্ন একটা জীবন যাপন করার জন্য যে অর্থ দেয়া হয়, গ্রামগুলিকে যদি আমরা সত্যিকার অর্থে যাকে বলা হয় আবাদ করতে পারি, অর্থাৎ একটা প্রাইমারি স্কুল একটা গ্রামের মানচিত্র পাল্টে দিতে পারে। সেই প্রাইমারি স্কুল যেখানে একজন শিক্ষকের বেতন দিচ্ছে 40 থেকে 50,000 টাকা, সবচেয়ে ভালো ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে সেখানে শেখাতে আগ্রহী হবে। আর আমাদের তো হচ্ছে যার কোথাও না হয় সে যে ওখানে, এখানে তো তাই হচ্ছে, যার নাই কোনো গতি তার জন্য ওকালতি, এরকম কথা ছিল, যদি উকিলরা অনেক বেশি ভালো অবস্থায় আছেন। এখন দেখছি যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা যার কোনো গতি নেই, তিনি সেখানে অগতির গতি হিসেবে গেছেন। যদি আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাতে পারতাম, উচিত, আমরা পারি, আমরা এখনো পারি, যদি আমরা শুধু শিক্ষিত বেকার সৃষ্টি না করে উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন শিক্ষিত মানুষ তৈরি করতে পারি। তাদের আমার পিএইচডি দেওয়ার দরকার নেই, তাদের এমবিএরও দরকার নেই, তাদেরকে আমি জীবন দক্ষতা শিখাই, ভাষা শিখাই, গণিত শিখাই, তাদের নিজের মতো করে চিন্তা করতে শেখাই, সৃজনশীল ভাবনা ভাবতে শিখাই, শিক্ষাকে জীবনের সঙ্গে মেলাতে শিখাই। এটি সম্ভব, আমি এখনো জোর গলায় বলতে পারি। যদি আমাকে সেই সুযোগ দেওয়া হয়, আমি আপনাকে ছক এঁকে দেখাতে পারবো আমি কিভাবে সেখানে যেতে পারবো। সমস্যা হচ্ছে রাষ্ট্র উৎসাহী নয়, প্রতিষ্ঠানগুলি উৎসাহী নয়। এই কোচিং বাণিজ্যের সিন্ডিকেট কোনোদিন আমাকে সমর্থন করবে না, আমার পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে। তারপর যে সমস্ত ভেস্টেড ইন্টারেস্ট এখন জন্ম নিয়েছে চারদিকে, তারাও আমাকে আপত্তি জানাবে।
এই যে ক্লাস 5 এবং ক্লাস 8-এ এই ভর্তি কি একটা জিপিএ 5-এর প্রতিযোগিতা, জেএসসি এবং প্রাইমারি সমাপনী পরীক্ষার কোনো দরকার ছিল আমাদের দেশে? এই সনদ নিয়ে তারা কি চাকরি করবে? আমি কি সনদ নির্ভর একটা শিক্ষা ব্যবস্থা চাচ্ছি নাকি জীবন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চাচ্ছি? যদি ওই আমার দূরদৃষ্টি আমি দিতে পারি, 30 বছরে আমি মনে করি আমাদের দেশ পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। জাপানকে বলতে পারবে যে একটা প্রাকৃতিক দুর্যোগে আমাদের তরুণরা যাচ্ছে, আমাদের বয়স্করা যাচ্ছে, আমাদের তরুণরাই পথ রানা দেখাচ্ছে। রানা প্লাজা রানা প্লাজায় তরুণরা সব এগিয়ে গেছে। সেই সেভিয়ার ব্রেভ হার্ট এই যাদেরকে আমরা করার বলি, জন্য। তারা সব তো তরুণ। আমি নিজে একবার সেখানে গিয়েছিলাম, আমি দেখে আমার নিজের মনে হয়েছে যে আমি অত্যন্ত অকিঞ্চিত করে একটি মানুষ, আমি কিছুই করতে পারছি না, তরুণরা সব কাজ করছে। সেদিন আমার আশা জেগেছিল। আমি মনে করি অনেকে বাংলাদেশ সম্পর্কে অনেক নেতিবাচক কথা বলেন যে এই দেশটি চলে যাচ্ছে নানান ধরনের। আমি মনে করি না, আমরা দায়ী সেজন্য। আমরা তাদের পথ দেখাতে পারছি না। তরুণদের সামান্য একটু, এই যে আমি সামান্য একজন মানুষ, সামান্য সংযোগ ঘটিয়ে দিলাম, 80 জন মানুষের কর্মসংস্থান হচ্ছে। কারা করছে? আমি না, ওই তরুণরাই করছে। তারাই সিদ্ধান্ত নিয়েছে তাদের জীবন পাল্টে দেবে, তারাই বাংলাদেশে কিছু দিতে চায়, পৃথিবীর বুকে একটা কিছু করতে চায়। এই সাহসটা, উদ্যমটা মানুষের আছে। না হলে যেখানে 3000 ফুটের বেশি উচ্চ কোনো টিলাও আমাদের দেশে নেই, এভারেস্টে যায় কি করে? একটি ছিল তো সেখানেই শুয়ে আছে, ফজল আশরাফজি, সে তো ওখানেই ঘুমিয়ে আছে, পৃথিবীর সবচেয়ে বড় সমাধি ক্ষেত্রে, বাংলাদেশের পতাকা বুকে নিয়ে। কেন সে যাচ্ছে? কিসের টানে? একটা অদম্য কিছু করার বাসনা থেকে যাচ্ছে। এটি যদি রাষ্ট্র না বোঝে, যদি রাজনৈতিক দলগুলি না বোঝে, যদি রাজনৈতিক দলগুলি বোঝে যে তারা হচ্ছে তাদের ফুড সোলজার্স, 5-4 মাস খাটবে, জনসভার ডাক আসলে জনসভায় আসবে, মিটিং করবে, কেন করবে? এটি তো পুরনো চিন্তা। এটি তো 18 শতাব্দীতে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। 21 শতকের বাংলাদেশ হওয়া উচিত তারুণ্য নির্ভর, ধরে নিয়েছে, কিন্তু উদ্ভাবনী ক্ষমতা নির্ভর। যে উদাহরণগুলি আমাদের সামনে আছে সেই উদাহরণগুলি ধরেই তো আমরা এগোতে পারি। এমন তো নয় যে আশরাফ যে কথাগুলি বলছে, নন্দিন যে কথাগুলি কিন্তু আকাশ থেকে পড়েনি, আমাদের জীবন থেকে তো সঞ্চারিত কথাগুলি। সে যদি আমরা ধরে রাখতে পারি শুধু। আমার মনে হয় যে উদ্যোগ একেবারে নাই তা না। আমি যদি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার বার্ষিকী যে পরিকল্পনা, যেটা 2016 থেকে 20-এর মধ্যে বাস্তবায়ন হবে, ওখানেও আছে কিন্তু আমার কাছে ভীষণভাবে মনে হয় যে আমরা হার্ডওয়্যারে যতখানি খাটছি, সফটওয়্যারে ততখানি খাটছি না। আমি অনেক বিল্ডিং বানাচ্ছি, অনেক অবকাঠামো করছি, কিন্তু সেই অবকাঠামো এখন আমি কলেজে একটা বানিয়ে রাখলাম, কিন্তু আমার গ্রামের মেয়েটাকে ওই কলেজ পর্যন্ত যেতে হবে। সেই জায়গাটা যদি আমি না বুঝি, আমি এখানে আইনের শাসনটা ভীষণ জরুরি। আমাদের এক তনুর জন্য কয়েকদিন আমরা চিল্লাপাল্লা করলাম, করে টোরে, তারপর এটা মিলিয়ে গেল, এবং এটা ওই দুঃখ তনু হত্যা দিবসের মধ্যেই আসলে চলে যাবে কিন্তু আগামীতে। তো এরকম করে এটা তো জাস্ট একটা তনু হয়তো অনেক মিডিয়া বা এটার কাভারেজ পেয়েছে, কিন্তু এরকম ঘটনা তো অনেক আছে। তো এই জিনিসগুলোর যদি আমার আইন যদি আমাকে না দেখায় যে এটার পর্যাপ্ত শাস্তি হয়েছে, তাহলে কিন্তু আমি জানবো যে এখানে আজকে আপনার ওই ইয়ের মধ্যে, নিউজ হাইলাইটের মধ্যে আপনি বলছিলেন যে দেশে অপরাধীরা মনে করে যে আসলে সে পার পেয়ে যায়। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে তবে এই কথাটি আপনি যখন তুললেন, মার্কিন রাষ্ট্রদূতের কাছ থেকে এই কথাটি শোভন না। না, সেটা শোভন না, সেটা শোভন না। অহরহ এরকম অপরাধ ঘটছে, এবং আমাদের একজন বাংলাদেশি দম্পতিকে মেরেছে এবং চিরকুট রেখে গেছে সেখানে। হ্যাঁ, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আইনের শাসনটা দেখতে চাই বাংলাদেশে। আইনের শাসনটা যদি হয় এবং আমার যদি সহায়ক শক্তিগুলো হয়, তাহলে অনেক ভালো উদ্যোগ কিন্তু আছে। যেমন সরকারের আমরা যেভাবে বলি না কেন, এই যে বিভিন্ন উপজেলা পর্যায়ে যে তথ্য কেন্দ্রগুলো করা হয়েছে, এটা কিন্তু দারুণভাবে প্রশংসার একটা উদ্যোগ। কিন্তু ডাকঘরগুলিকে সাইবার সেন্টার হিসেবে, হ্যাঁ, এখন তথ্য কেন্দ্র আসলে দেখা যাচ্ছে যে ওইখানে যেহেতু একটা রুমের ভেতরে বসে কম্পিউটারে কাজ করছে, অনেক মেয়ে সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ ওই একটা সেন্টারের সাধারণত দায়িত্বে যিনি থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষ। এখন ওইখানে যদি, আমি একদম বলছি না আলাদা বোধ, কিন্তু কিছু সেন্টিমেন্ট গ্রামের দিকে কিছু বুঝতে হবে। আমার সেন্টিমেন্ট একদিনে চেঞ্জ হয়ে যাবে না। কাজে ওই জায়গাগুলোতে মেয়েদের অ্যাক্সেসটা বাড়ানোর যদি উদ্যোগ নেয়, তাহলে কিন্তু অনেক মেয়ে ওই ই কমার্সকে কেন্দ্র করে ওই গ্রামের মেয়েটিও কিন্তু তার অনলাইন দোকান সে খুলতে পারবে। তো ওই জায়গাগুলো আসলে সফটওয়্যারের জায়গাগুলো দেখা দরকার। একটু অন্য একটা বিষয় আসি আপনার কাছে, সেটা হচ্ছে বিনিয়োগ পরিস্থিতি। মানে আমাদের তো কর্মসংস্থানের জন্য বিনিয়োগ দরকার, কোনো সন্দেহ নেই। বিনিয়োগ পরিস্থিতি কিন্তু খুব নেতিবাচক আমাদের। সেখানে একটু বলি, আমি বারবার নারী উদ্যোক্তাদের কাছে যাচ্ছি না বা নারীদের সম্পর্কে বলছি, বা তার আগে বলি যে ওভারঅল বিনিয়োগের যে পরিস্থিতি, আমরা জানি যে আমাদের এখন যে প্রবৃদ্ধি আমরা অর্জন করতে চাই, তাতে আমাদের জিডিপির কমপক্ষে হলেও 35% আমার বিনিয়োগ হওয়ার কথা ছিল, যেটা আমরা 30-এর মধ্যেই
আটকে আছি, অথচ আমাদের জিডিপির 35 থেকে 40% বিনিয়োগে যাওয়ার কথা। এবং সেখানে আমাদের সবচেয়ে বড় শত্রু আমরা যেটাকে বলি যে বিনিয়োগ হচ্ছে না, কারণ অবকাঠামোর দুর্বল। অবকাঠামোর মধ্যে আমার রাস্তাঘাট যেমন আছে তেমনি আছে গ্যাস, বিদ্যুৎ, এগুলো সরবরাহ। এবং সেইখানে যদি আবার প্রশ্ন আসে তখন হচ্ছে বড় অবকাঠামো করতে হলে পয়সা দরকার, পয়সা কে দিবে? আমরা কি ওয়ার্ল্ড ব্যাংকের মতো প্রতিষ্ঠানের উপর নির্ভর করব যে আমার পদ্মা ব্রিজ করে দিল কি দিল না সেটা নিয়ে আমার মাথা ব্যথা হবে? নাকি আমি আমার যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ করেছে সেটাও খুব দুর্বল ভিত্তির উপরে এখনো পর্যন্ত আছে। আমরা যদি তাদের ওয়েবসাইটে আপনি এই মুহূর্তেও যান দেখবেন যে 15-20টা প্রকল্পের কথা বলা হয়েছে, তার মধ্যে একটা প্রকল্প বা দুটো প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয়েছে, বাকিগুলো কেবল তালিকার মধ্যে আছে। এখন তাহলে এই অবকাঠামোর দুর্বলতার জন্য আমরা বলি যে বিনিয়োগ হচ্ছে না, অবকাঠামোর ফাইন্যান্স কোত্থেকে আসবে? এবং সেখানে কিন্তু আমাদের এখন সময় এসেছে ভেবে দেখার যে আমার শুধু সরকারের না, প্রাইভেট সেক্টরের কাছ থেকে আমি কি করে সম্পদটাকে এই ধরনের অবকাঠামোর উন্নয়নে কাজে লাগাতে পারবো। কারণ অবকাঠামো যখন ভালো হবে তখন কিন্তু বিনিয়োগের পরিমাণও বাড়বে। আরেকটি বিষয় হচ্ছে যে বিনিয়োগের ক্ষেত্রে আমরা সুদের হারকে অনেক সময় যে কালপ্রিট বলে মনে করি। এখন সুদের হার কমানো হয়েছে, কিন্তু অনেক সময় ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমি ওই টাকাটা পেয়ে আমি যে বিদ্যুতের লাইন পাবো সময় মতো, ল্যান্ড একটা বড় কনস্ট্রেন্ট, আমার ছোট দেশ, সেই জায়গাটা যদি আমার না থাকে তখন শুধুমাত্র সুদের হার কমিয়ে কাজ হবে না। একটু নারী উদ্যোক্তাদের কাছে ফিরে আসি। নারীদের সাহায্যের জন্য যে সরকারের এসএমই, বিশেষ করে ছোট এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কিন্তু একটা বড় ফান্ড আছে এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এটি দেয়া হয়। এবং এই ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বলে দেওয়া হয়েছে যে এই ফান্ডের 15% নারীদেরকে দিতে হবে। কিন্তু খুব সারপ্রাইজিং হচ্ছে যে টাকা আছে কিন্তু এই 15% নারীকে পাওয়া যাচ্ছে না। তার মানে কি? আবার আমরা দেখছি যে অনেক নারী কিন্তু বলছে যে আমি পয়সার জন্য ব্যবসা শুরু করতে পারি না। কাজে এইখানে একটা বড় জায়গাটা হচ্ছে মাইন্ডসেটের ব্যাপার। অনেক মেয়ে মনে করে সে জানে না কি করে আবেদন করতে হবে, করতে হলে সে ওই সাহসটা পায় না যে আমি কতখানি, আমি কি বিজনেসে সাফল্য অর্জন করতে পারবো কি পারবো না। আমাদের যে পেট্রিয়ালকে, আমাদের যে সোসাইটি, সেখানে আমাদেরকে এমন ভাবে গড়ে তোলা হয়েছে যে সবকিছুতে মেয়েরা পারবে কি পারবে না একটা সন্দেহ সবসময় থাকে। তো সেই জায়গায় কাজে ওই ফান্ডটা শুধু থাকলে হবে না, ওই ফান্ডের সাথে সাথে যে ইনফরমেশনগুলো, যে স্কিলগুলো দরকার সেটা কিন্তু খুব লিমিটেড। সরকার বাজেটে একটা নারী উদ্যোক্তাদের জন্য একটা বরাদ্দ রাখেন, প্রথম 1-2 বছর সেই বরাদ্দটা সেই 100 কোটি টাকা পড়েই থাকলো, কোনো কাজেই লাগলো না। গত বছর থেকে একটু ছক কাটা হয়েছে যে এই 100 কোটি টাকা আসলে কিভাবে কাজে লাগানো হবে, ট্রেনিং গুলো কারা দেবে, কোন অ্যাসোসিয়েশনের মাধ্যমে টাকা যাবে, এইগুলো কিছুটা ছক কাটা হয়েছে। কাজেই আমার কাছে যেটা মনে হয় যে আমরা একেবারে যদি বলি যে না বিনিয়োগ পরিস্থিতি খুব খারাপ, আমি সেই জায়গাটা আমি এত হতাশাবাদী নই। কারণ বিনিয়োগ পরিস্থিতি খুব খারাপ হলে আমরা কেমন করে 7-এর কাছাকাছি প্রবৃদ্ধি অর্জন করছি, কেমন করে আমার নতুন নতুন উদ্যোগের জন্ম হচ্ছে। যেটা হচ্ছে উনি যেটা বললেন যে ওই যে স্যার যেটা বললেন যে সংযোগ উনি ঘটিয়ে দিতে পেরেছেন বলে কিন্তু ওই বিনিয়োগটা হয়েছে, এরকম সংযোগ ঘটানোর ব্যাপার আছে। নারী উদ্যোক্তাকে ঋণের কাছে নিয়ে যেতে হবে, টাকা এখানে পড়ে আছে তাকে ওখানে নিতে হবে, স্কিল দিতে হবে। মেয়ে নারী উদ্যোক্তা বললেই কি একটা বিউটি পার্লার না হলে একটা বুটিকের দোকান, কেন? ওরা তো অনেক ধরনের আইটি বেস, ওনারা এখন বলবেন যে অনেক মেয়ে কিন্তু এই ক্ষেত্রে আসতে চায়। তো ওই সংযোগটা ঘটানো খুব দরকার। আমরা একটু আশরাফ আবিরের কাছে আসবো। আশরাফ আবির একজন তরুণ উদ্যোক্তা হিসেবে আপনি আমাদের আর কি আশার বাণী শোনাবেন? আমি নাজিন আপার সাথে একটা কথা অ্যাড করতে চাই। কিছুদিন আগে আমি একটা ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো আমাকে জিজ্ঞেস করলো যে আপনি যে পরিমাণ লোনের অঙ্ক চেয়েছেন এবং যেই আমাদের যেসব শর্ত আছে কোনো কারণে ম্যাচ করছিল না। তো আমাকে জিজ্ঞেস করছিল আপনাদের ট্রেড লাইসেন্সটা কি আসলে কোনো মানে কোনো উইমেন আছে কিনা, মানে বিজনেস কোনো যদি উইমেনের নামে হয়, কোনো নারী উদ্যোক্তা যদি হয় তাহলে তার জন্য অনেক শর্ত কিন্তু ব্যাংকেও শিথিল করা হয়। কিন্তু এবং আমি নাজিনার সাথে একমত যে আমিও অনেক শুনেছি যে আমাদের আসলে আমাদের প্রযুক্তি ক্ষেত্রে যদি বলি, প্রযুক্তি ক্ষেত্রে কিন্তু নারী উদ্যোক্তা খুবই কম। এবং যদি আমরা আমার গোটা অফিসের চেহারাও যদি দেখি, হয়তো দেখা যাবে যে হয়তো খুব 5 ভাগ হয়তো নারী। হ্যাঁ, এবং সেক্ষেত্রে কিন্তু এবং শুধুমাত্র যে প্রযুক্তি, একটা প্রযুক্তি ভিত্তিক উদ্যোগে যে শুধুমাত্র প্রযুক্তিবিদই হতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু আমাদের কিন্তু অনেক ধরনের অনেক সাইড আছে, যেমন বাণিজ্য একদম বিজনেস সাইড দেখে, মার্কেটিং সাইড দেখে, এইচআর আছে, এতেও কিন্তু নারীর অংশগ্রহণ আমরা তুলনামূলকভাবে সেরকম ভাবে পাই না। এবং এইটার একটা বড় বিষয় হচ্ছে কি মন মানসিকতা। আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনি যে বলছিলেন যে গ্রামে ডিজিটাল ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে যে নারীরা যাচ্ছে না, সেটাও কিন্তু একটা আমার মনে হয় যে মানসিকতার বিষয়। আমি গ্রামে কিছুদিন একটা প্রজেক্টে কাজ করার সুবাদে দেখেছি যে গ্রামে ধরেন মেয়েরা স্কুলে যাচ্ছে, সেই স্কুলের মেয়ে যদি গ্রামের তার যদি ইন্টারনেট অ্যাক্সেস থাকে, সে যদি কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে জানে অথবা তার মোবাইলে যদি ইন্টারনেট থাকে, তাহলে সেটা তার পরিবার থেকে খারাপ চোখে দেখা হয়, তার মানে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে দেখেন আমাদের কিন্তু আমি কিন্তু তাকে ওখানে দমন করে ফেললাম। হ্যাঁ,
একজন নারী যে তার মন মানসিকতা বিকশিত করবে Right. এবং সে যে একজন উদ্যোক্তা হয়ে বড় হবে, আমি কিন্তু তাকে অঙ্কুরই বিনষ্ট করে দিলাম। সো আমি যতই শিক্ষিত করে তুলি না কেন, তো সেই শিক্ষিত নারী বেকার সংখ্যা কিন্তু আসলে বেড়েই যাচ্ছে। অনেক মেয়ে আছে যারা কম্পিউটার সায়েন্সে খুব ভালো পড়াশোনা করে শেষ করেছে, কিন্তু শেষ পর্যন্ত হয়তো আর এই জায়গায় আসেনি। হ্যাঁ, এর মানে এই জায়গাটা আমার মনে হয় যে এখনো কাজ করার একটা বড় বিষয় আছে, আমাদের এটা একটা বড় অ্যাওয়ারনেসের বিষয় আছে। প্রযুক্তিতে নারীর অংশগ্রহণের জন্য আমরা বেসিস থেকে উইমেন ইন আলাদা একটা ফোরাম করেছি, যেখানে শুধু নারীরা আসে, নারীরা কথা বলে, আমরা তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করি, তাদেরকে আলাদা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করি, তাদের উদ্যোক্তা হওয়ার জন্য আমরা ব্যাংকের সাথে ম্যাচ মেকিং করে দেওয়ার ব্যবস্থা করি, ইভেন বিদেশি কোম্পানির সাথে কাজ করতে চাইলে আমরা তাদেরকে ম্যাচ মেকিং করার ব্যবস্থা করি। সো কিন্তু এর পরিধি আসলে আরো বাড়াতে হবে এবং দেশব্যাপী করতে হবে, শুধু ঢাকা কেন্দ্রিক না আর কি। স্যার আপনি কি বলবেন? না, আমি খুবই একমত ওদের সঙ্গে। আমি মনে করি যে আমাদের একটা গ্রামে যদি একটা মানসম্পন্ন স্কুল থাকে, সেটি কিন্তু একটা সাংস্কৃতিক শিক্ষামূলক একটা কর্মকাণ্ডের মানে যাকে বলে এপিসেন্টার হিসেবে কাজ করতে পারে। এখন আমাদের শিক্ষা ব্যবস্থাটা এত নির্জীব, ওই মুখস্থ নির্ভর শিক্ষা, কোচিং বাণিজ্য নির্ভর শিক্ষা, তাদের না উৎসাহিত হয় শিক্ষার্থীরা, না শিক্ষকরা। সেখান থেকে কোনো রোল মডেল তৈরি হচ্ছে না, অনুসরণযোগ্য ব্যক্তিত্ব তৈরি হচ্ছে না। এখন ধরুন যদি আমি গ্রামের শিক্ষা ব্যবস্থা পাল্টে দিই, যেখানে মেয়েরা ছেলেরা প্রত্যেকেই মনোযোগী হচ্ছে, শুধু পাঠে না জীবন দক্ষতা শেখায়, স্কুল যদি কম্পিউটার শেখায়, স্কুল যদি শেখায় যে এইভাবে উদ্যোক্তা হওয়া যায়, স্কুল যদি শেখায় তোমাকে মাস্টার্স পাস না করলেও তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে, তোমাকে পিএইচডি করতে হবে না, তুমি সংসার করেও তুমি জীবন নির্বাহ করতে পারবে, এই বিষয়গুলো যদি স্কুল থেকে শেখানো আগ্রহ দেওয়া হয়, যদি সাংস্কৃতিক শিক্ষাটা দেওয়া হয়, যদি আত্মনির্ভরতা শেখানো হয়, এই কথাগুলি কিন্তু খুব দরকার। আত্মশক্তি যদি শেখানো হয়, যেটা রবীন্দ্রনাথ সবসময় বলতেন, স্কুলগুলি পারে, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে আছে, আমি বাইরে থেকে কথা বলছি না। তখন কি হবে? আমাদের সমস্ত চিত্র পাল্টে যাবে। গ্রাম, আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশ এমন একটা দেশ যেখানে গ্রামের সমাজ কখনো নারী শিক্ষার বিরুদ্ধে নয়। Right. এখনো নারীদের পক্ষে, শিক্ষার পক্ষে শতাংশ মানুষের সমর্থন আছে। নিশ্চিত করে বলতে পারি, আমার পাড়ার একজন রিক্সা চালক তার মেয়েকে এইচএসসি পর্যন্ত পড়িয়েছেন। অত্যন্ত গর্বিত বাবা যে মেয়ে পড়াশোনা করছে। এটা কিন্তু বাংলাদেশের চিত্র। কিছু কিছু ক্ষেত্রে রক্ষণশীলতার নাম দিয়ে কিছু মহল হয়তো চেষ্টা গত করেছে। বছর আমি একটা ছবি করলাম, সেখানে একজন রিক্সা চালক বাবা, তার দুই মেয়ে, একজন পড়ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আরেকজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অপেক্ষায় আছে, তাদের ইন্টারভিউ নিয়ে আমি করলাম। চমৎকার, বাবা কিন্তু রিক্সা চালায়। আমি বলি, আমার এক ছাত্রীর বাবা একটা মুদি দোকানদার আমার কাছে এসছেন তো গ্রামের কিছু জিনিস নিয়ে আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য যে তার মেয়েদেরকে আমি উৎসাহিত করছি। অর্থাৎ সেই পরিমাণ সমর্থন আমাদের আছে। যদি একটা স্কুল, মাধ্যমিক প্রাইমারি স্কুল যদি একটা বিপ্লব শুরু করতে পারে, আমি শ্রীলঙ্কায় দেখেছি, সেখানে অনেক ক্লাব থাকে, ছেলেমেয়েরা হকি খেলছে, ফুটবল খেলছে, আবৃত্তি শিখছে, নাটক করছে। এই যে কালসিন্ধু নামে একটা গ্রাম, এই যে ভারতের মেয়েদেরকে হারালো, ওই গ্রামের বেশিরভাগ মেয়ে ফুটবল খেলছে। কিভাবে সম্ভব? গ্রামের সমাজ ঐক্যবদ্ধ হয়েছে যে আমাদের মেয়েদের খেলতে দিতে হবে। যদি এই একটা গ্রাম, যেটা নেত্রকোনার ভিতরের একটা গ্রাম, সম্ভব হয়, সব বাংলাদেশের গ্রামে কিন্তু সেটা সম্ভব। আমি এখনো বিশ্বাস করি আমাদের সমাজটা অনেক আমাদের গতিশীল। স্পিরিটটা কিন্তু আছে, কিন্তু আছে। কেমন যেন ওই যে নির্জীব করে ফেলেছে। আরেকটা হচ্ছে, আমার মনে হয় আজকে আলোচনা এটাও বলা উচিত যে আমাদের যে রিমোট অঞ্চলগুলো, সেখানেও কিন্তু তরুণ আছে। চরের এলাকায় সেখানে দেখবেন রিমোট অনেক চর আছে, আমি নিজে গিয়ে দেখেছি কুড়িগ্রামের চরে, সেখানে একটাই স্কুল। সো আজকে যে বাচ্চা 5 বছর পর্যন্ত তার স্কুলিং এর সুবিধা, সে ঢুকলো 1 2 3 4 5, সে 5 বছর পড়বে। আরেকটা বাচ্চা, তাকে ওয়েট করতে হবে এই 5 বছর শেষ হলে তারা আবার স্কুলে যাওয়ার চান্স পাবে, এবং ততদিনে তার বয়স হয়ে গেলে ওই গ্রুপটার স্কুলে যেতে পারবে। এখন এরকম কিন্তু রিমোট এলাকা অনেকে আছে। ওইখানে যদি আমরা, যারা ওইখানের একটু তরুণ, তাদেরকে যদি আমরা টিচার হিসেবে প্রশিক্ষণ দিতে পারি, তাদেরকে যদি আমরা কিছু, পুরা ওই MA BA পাশের দরকার নাই, ওইখানে যদি তাদেরকে কিছু স্কিল শিখানোর ব্যবস্থা করতে পারি। আমি ওরকম একটা স্কুলে গিয়ে একটি বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম, তুমি বড় হয়ে কি হতে চাও? কেউ কিছু বলতে পারে না। একটা বাচ্চা খুব সাহস করে বলল, আমি গার্মেন্টসে কাজ করতে চাই। মানে দ্যাট ইজ হিজ এইম ইন লাইফ। এর চেয়ে বড় কিছু সে আর কিছু চিন্তা করতে পারে না। আর বেশিরভাগ বাচ্চা 90% বলছে আমি শিক্ষক হতে চাই। ধন্যবাদ। আমাদের সময় শেষ। আমরা আশা করব আমাদের তরুণরা, আমাদের শিশুরা বড় স্বপ্ন দেখতে শিখবে এবং আমাদের তরুণরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। সামনের 30টি বছর অবশ্যই আমরা কাজে লাগাবো এবং আমরা
উন্নতির শিখরে পৌঁছে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, আগামীকাল আবার দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।